আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদি হত্যা মামলায় গ্রেফতার 10 জন, মূল সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। সাউথ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত 10 জন, আহত আরও 10। এবারে বিস্তারিত। ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে, তবে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সন্ধ্যায় সচিবালয় ব্রিফিংয়ে জানানো হয়, হামলায় ব্যবহার করা গানসহ কিছু ডকুমেন্টস জব্দ করা হয়েছে। এখনও মামলাটি তদন্তাধীন। আসামিদের রিমান্ডে নিয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে জানানো হয়, হত্যাকারীদের শেষ অবস্থান আইন শৃঙ্খলা বাহিনী অবগত নয়। তাদের সবশেষ অবস্থান জানতে পারলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে। আমি আইজি মিডিয়াকে তার পরিসংখ্যান উপস্থাপনের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের নির্ধারিত সময়ে হোক, এমন প্রত্যাশা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। ভোরে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। এছাড়া পৃথক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার চেষ্টা জনগণ মেনে নেবে না। রাজধানীতে পৃথকভাবে অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। রবিবার ভোরে ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক ও জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করতে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা। ওসমান হাদির কবর জিয়ারত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের আমির। হাদির খুনিদের বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, এ ব্যাপারে জামায়াতের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। পরে সকাল 10টায় রাজধানীর মগবাজারে ওসমান হাদি স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন হাদির মেঝো ভাই। তিনি বলেন, আর্থিক সহায়তা বা অনুদান নয়, হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চান তিনি। আমার বাবা মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম। আমার ছোট বোন আমাদেরকে বড় করেছেন। যদি আপনারা হাদিকে ভালোবাসেন, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। তফসিল ঘোষণার পর হাদির ওপর হামলা ও হত্যার দায় নির্বাচন কমিশন ও সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা সফল হতে দেবে না জনগণ। যারা এই দেশকে দিল্লির আধিপত্যবাদীদের কাছে করদ-রাজ্যে পরিণত করে খুশি হয়, তারাই তাহলে এই হত্যার সাথে মদদ দিয়েছে। রিফাইন আওয়ামী লীগের নামে এই জাতির মধ্যে আবার ফ্যাসিস্টদেরকে প্রবেশ করে এই জাতি সত্তাকে ধ্বংস করার এই সুযোগ যদি আপনি দিতে চান, তাহলে জনগণ কিন্তু তা মেনে নেবে না। পরে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। কবরকে আল্লাহ তুমি নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে। রোববার ঢাকা সেনানিবাসে জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। 3 বাহিনীর প্রধানরাও শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় প্রাণ হারান বাংলাদেশের 6 শান্তিরক্ষী। তারা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মুমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মী মোহাম্মদ সবুজ মিয়া। রবিবার সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
এ সময় নিহত 6 শান্তিরক্ষীর স্বজনরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। জানাজার আগে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি নিহত শান্তিরক্ষীদের স্বজনদের কাছে জাতিসংঘের পতাকা হস্তান্তর করেন। বাংলাদেশ সরকার, সেনাবাহিনী ও নিহত সেনাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা সবাই ব্যথিত হৃদয়ে একত্রিত হয়েছি সেই বীরদের জন্য যারা সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা কখনো তাদের বীরত্ব ও অবদান ভুলব না। জানাজা শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাপ্রধান নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান। পরে নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। সেনানিবাসের আনুষ্ঠানিকতা শেষে সামরিক হেলিকপ্টারে 6 শান্তিরক্ষীর মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 13 ডিসেম্বরের ওই হামলায় বাংলাদেশের আরও 9 জন শান্তিরক্ষী আহত হন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার বীর উত্তমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাসারে একে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা একে খন্দকারের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। জানা যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মরহুম একে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিমান বাহিনীর একটি ফ্লাই পাস্টের মাধ্যমে মরহুম একে খন্দকারের প্রতি সম্মান জানানো হয়। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উগ্রপন্থী ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনায় দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এমনকি প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিস্তার কমিয়ে আনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার রাতে বিক্ষোভ করে বেশ কিছু লোক। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে এই সব বিক্ষোভকারী বাংলাদেশের বিরুদ্ধে, জামায়াত ইসলামের বিরুদ্ধে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা বাংলাদেশ হাইকমিশনারকে ধরো ধরো বলেও স্লোগান দেয়। স্লোগানগুলো হিন্দি এবং বাংলা ভাষায় ছিল। তারা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দাবি করে। এই ঘটনা বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হলে রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। তারা দাবি করে, বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ হলেও নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু ঘটে নাই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশের কিছু মিডিয়ায় এই সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা গেছে। বাংলাদেশ হাই কমিশনের সামনে 20 থেকে 25 জন যুবক ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদ করে এবং সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানায়। এ সময় নিরাপত্তা বেড়া ভাঙার বা সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। ভারতের এই বিবৃতি গ্রহণ না করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনাটি উদ্বেগের। বিক্ষোভের সময় বাংলাদেশের হাইকমিশনার এবং তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানান উপদেষ্টা। এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবে হোক তারা আসতে পারার কথা না কিন্তু নর্মালি। এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরও অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, 2 জন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। তিনি জানান, ময়মনসিংহের ঘটনা বাংলাদেশের নিজস্ব এবং সরকার গুরুত্ব সহকারে এই ঘটনার ব্যবস্থা নিয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয়। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং
অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। চলমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কের বিস্তার কমিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এখনও ঢাকা দিল্লির ওপর ভরসা রাখছে, তবে প্রয়োজনে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। এদিকে ভারত দীপু চন্দ্র দাসের বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা আবেদন কেন্দ্র। আইফ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিরাপত্তাজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের আইফ্যাক কার্যালয়ে সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে। র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনার দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর আদেশের দিন পিছিয়ে মঙ্গলবার ধার্য করেছে ট্রাইব্যুনাল 1। এ মামলায় 3 আসামির পক্ষে করা অব্যাহতি আবেদনের ওপর শুনানির জন্য 2 দিন মঞ্জুর করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠনের আদেশের জন্য 23শে ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেন। রোববার সকালে এই মামলায় গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য 24শে ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 1। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে 5টি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত 9:30টার দিকে নরসিংপুর ঘাট থেকে একটি ফেরি বক্তাবলীর দিকে যাচ্ছিল। ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায় এবং সামনে থাকা 2টি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাক সহ 5টি যানবাহন নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রফিক এবং রিকশা ভ্যান চালক স্বাধীন ও মাসুদ নিহত হন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে 9 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাউথ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। কী কারণে হামলা চালানো হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে লোকজনকে হত্যা করেছে। সাউথ আফ্রিকার কয়েকটি প্রধান স্বর্ণের খনির কাছে অবস্থিত বেকার্স ডেলে এই হামলার ঘটনা ঘটে। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাদি হত্যা মামলায় গ্রেফতার 10 জন, মূল সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। সাউথ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত 10 জন, আহত আরও 10। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।